একজন প্রাইমারি শিক্ষক ঠিক কত টাকা বেতন পায় এটি জানতে কিন্তু অনেকেরই আগ্রহ জাগে। তো আজকে আমরা সে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালীন পেতে পারেন তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। আজকে সে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। ধরুন মোহাম্মদ নুরুল ইসলাম নামের একজন সহকারী শিক্ষক, এর পেনশন ও আনুতোষিক নিম্নরূপ। সেটি আমরা দেখুন বের করার চেষ্টা করি। যেখানে তার মূল বেতন 20,530 টাকার মতো। সরকারি পেনশন ও আনুতোষিক বের করে আমরা দেখব কত টাকা উনি পায়। তিনি এককালীন অর্থ বা আনুতোষিক পেতে পারেন, অর্থাৎ সরকারি এককালীন পেতে পারেন হচ্ছে 24,69,855 টাকা। মাসিক পেনশন অর্থাৎ প্রতি মাসে উনি পেনশন পাবেন হচ্ছে 9,238 টাকা। সাথে উনি প্রতি মাসে চিকিৎসা বাবদ 1500 টাকা পাবে। সর্বোচ্চ সব মিলিয়ে সে 10,738 টাকা মাসিক পেনশন পাবে। একজন সহকারী শিক্ষক এর চেয়ে বেশি পেনশন পান না। অন্যদিকে তিনি 12 মাসের লাম অ্যামাউন্ট পাবেন, বা আমরা ছুটি বিক্রির টাকা বলি। সেটি যদি 12 মাসে হয় তো 12 দুগুণে 24, 2,40,000 টাকার মতো সে ছুটি বিক্রির টাকা পাবে যদি তার ছুটি জমা থাকে। তো এখন একজন প্রধান শিক্ষক কত পায়? ধরুন প্রধান শিক্ষকের বেতন হচ্ছে 30,990 টাকা। 35 বছর চাকরি করেছেন। পেনশনে গেলে লাম অ্যামাউন্ট, পিআরএল, এককালীন সব মিলিয়ে কত পাবে? সেটি হচ্ছে কোনো চিকিৎসা ছুটি তিনি ভোগ করেননি, অর্থাৎ লম্বা কোনো ছুটি তিনি ভোগ করেননি। তাহলে তিনি 32,07,465 টাকা পাবেন এককালীন, এবং 13,946 টাকা প্রতি মাসে মাসিক পেনশন পাবেন। সাথে 1500 টাকা মেডিকেল ভাতা পাবেন যতদিন বেঁচে থাকেন। তবে যখন 65 বছর ক্রস করবে 2500 টাকা হারে সে মেডিকেল বা চিকিৎসা ভাতা পেতে থাকবে। ছুটি বিক্রির টাকা 5,57,820 টাকা পাবেন। তো সব মিলে দেখা যাচ্ছে যে প্রতি মাসে সে আপনার মাসিক যে পেনশন সেটি কিন্তু 15,000 টাকার মতো পাচ্ছেন। 15,000, 15,500 টাকার মতো। আর এককালীন একেবারে টাকা উনি কিন্তু লাম অ্যামাউন্ট এবং গ্র্যাচুইটি বা এককালীন পেনশন বা আনুতোষিক যাই বলি না কেন সেটি মিলিয়ে কিন্তু প্রায় 40 লক্ষ টাকার মতো পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে একজন প্রধান শিক্ষকের পেনশনের টাকা। তো প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক, তার যে পেনশনের কাগজপত্র, সে পেনশনের কাগজপত্র কি কি লাগে এবং কত টাকা পেনশন পায় তার একটি প্রুফ আব্দুল কাদের নামে সহকারী শিক্ষক সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নমুনা দেওয়া হলো, যার বেতন বা মূল বেতন ছিল 26,120 টাকা। উনি কি কি কাগজপত্র জমা দিয়েছিলেন সেটিও আমরা জেনে নেই, যে একজন শিক্ষকের পেনশন পেতে হলে কি কি কাগজপত্র লাগে। পেনশন ও আনুতোষিক ভাতা মঞ্জুরির আবেদনপত্র লাগবে, পেনশন ফর্ম লাগবে 2.1, এটি নিজের পেনশন তোলার ক্ষেত্রে 2.1 ফর্ম পূরণ করতে হয়। চাকরি নিয়োগ আদেশের ফটোকপি লাগে, অর্থাৎ প্রথম যে চাকরি নিয়োগ পেয়েছেন সেই নিয়োগের কপি লাগবে। এসএসসি, এইচএসসি সনদ, অর্থাৎ যতগুলো শিক্ষাগত যোগ্যতা সনদ রয়েছে সেগুলো লাগবে। আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়নপত্রের কপি লাগবে। যদি তিনি দেখা যাচ্ছে যে পেনশনে যান, তাহলে কাদেরকে ক্ষমতা দিয়ে যাচ্ছেন, উনি পেনশনকালীন যদি মারা যায় তারা মূলত এখানে এসে পেনশন দাবি করবে। অডিট আপত্তি প্রত্যয়নপত্র, অর্থাৎ তার নামে যে কোনো অডিট আপত্তি নেই, কোনো সরকারি আপত্তি নেই, সেই সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র লাগে। ইএলপিসি এর কপি। ইএলপিসি হচ্ছে শেষ বেতনের প্রত্যয়নপত্র, অর্থাৎ সর্বশেষ তিনি যে বেতন পেয়েছেন, এই যে উপরে দেয়া আছে 26,120 টাকা, সেটি একটি সনদ লাগবে, সেটি অ্যাকাউন্টস অফিস থেকে নিতে হয়। শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। উত্তরাধিকার সনদ, তার মৃত্যুর পর কে কে উত্তরাধিকারী হবে তার একটি সনদ লাগবে, সেটি 5 আঙ্গুলের ছাপের একটি শীট লাগবে, সেখানে 5 আঙ্গুলের ছাপ থাকবে। নমুনা স্বাক্ষর লাগবে। না দাবি প্রত্যয়নপত্র, তার কাছে যে কোনো কিছুই পাওয়া যায়নি বা অফিস পায় না সে বিষয়ে একটি প্রত্যয়নপত্র লাগবে। ঘোষণাপত্র লাগে একটি, সেই ঘোষণাপত্রটাও দিতে হবে। ইউএ 9/11/11 ই
এসআর অনুযায়ী এই ঘোষণাপত্রটি লাগে। প্রতিবন্ধী সন্তান থাকলে তার নিবন্ধন, পরিচয়পত্র, মেডিকেল বোর্ডের সনদ সেটিও লাগবে যদি প্রতিবন্ধী সন্তান থাকে, না থাকলে লাগবে না। তো এই বিষয়গুলো সহ তাকে কিন্তু উপজেলা হিসাবরক্ষণ অফিসার বরাবর আবেদন করতে হয়। উপজেলা হিসাবরক্ষণ অফিসারই আবার সেটি জেলা হিসাবরক্ষণ অফিসারের কাছে পাঠায়, কারণ একজন জেলা হিসাবরক্ষণ অফিসারই কেবল পেনশন মঞ্জুর করতে পারে, অন্য কেউ কিন্তু পারেন না। এখন কথা হচ্ছে এই যে উপরের পেনশনের টাকাগুলো বললাম সেগুলো কিন্তু আসলে নিজে নিজে আপনি বের করে ফেলতে পারেন। ধরুন আপনার বেসিক 28,000 টাকা, আপনি 28,000 টাকা যদি হয় তাহলে লাভ গ্রান্ট কত পাবেন? তাহলে এই যে 28,000 গুণন 18 এটি দিয়ে যদি আমরা করি, আগে 12 মাস ছিল, পরবর্তীতে সেটি কিন্তু 18 মাস করা হয়েছে। যদি আপনার ছুটি জমা থাকে, ছুটি যা জমা থাকবে তার উপরে ভিত্তি করে মূলত এই লাভ অ্যামাউন্ট বা ছুটি বিক্রির হিসাবটা বা ছুটি বিক্রির টাকাটা নির্ধারিত হয়। তাহলে এককালীন পাবেন আপনি 28,000 টাকা করে হলে 18 মাসে 5,04,000 টাকা মতো পাবেন। যত মাস ছুটি পাওনা থাকে সেই মাসের বেসিক এবং যত মাসে পাওনা থাকবে সেই মাস দিয়ে মূলত গুণন করতে হয়। বেশি জমা থাকলে আরও বেশি পাবেন তা কিন্তু না, এটি সর্বোচ্চ 18 মাস পর্যন্ত। আর গ্র্যাচুইটি পিআরএল শেষ হলে এককালীন পাবেন। পিআরএল শেষ হলে আপনি এককালীন পেয়ে যাবেন। পিআরএল থাকাকালীন সময়ে কিন্তু এককালীন পাওয়া যায় না, লাভ অ্যামাউন্ট পাওয়া যায়, জিপিএফে টাকা তোলা যায়। তো আপনি এককালীনটা যেদিন পিআরএল শেষ হবে তার পরের দিনই গ্র্যাচুইটি বা বড় অঙ্কের টাকা যেটি, অর্থাৎ পেনশন যেটিকে আমরা বলি এককালীন পেনশন, সেটি পাওয়া যাবে। তো ইনক্রিমেন্ট শেষে ওই 28,000 টাকা বেসিক যার সে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইনক্রিমেন্টও পায়। ইনক্রিমেন্ট পেয়ে 29,200 টাকা হয়। তো এই যে 29,200 টাকা, এটা 90% বের করতে হবে প্রথমে, সেটিকে ভাগ দিতে হবে 2 দিয়ে। দেওয়ার পরে যা আসবে সেটিকে 230 দিয়ে গুণ দিলেই কিন্তু এককালীন টাকা কত পাবে সেটি বের হয়ে যাবে। তো দেখুন 29,200 গুণন হচ্ছে 90% ভাগ হচ্ছে 2। তো এটি যদি আমরা করি তাহলে কিন্তু 30,32,000 টাকার মতো চলে আসে। তো এই 30,32,000 টাকা তিনি এককালীন পাবেন। আর উনি মাসিক যে পেনশন সেটিকে কত পাবে? এই যে সর্বশেষ তার বেসিক হলো 29,200, সেটা 90% বের করে তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, সাথে আরো 1500 যোগ করতে হবে। তাহলে 29,200 এর 90% হয় হচ্ছে 26,280। সেটিকে 2 দিয়ে ভাগ দিলে যা আসে 13,140 টাকা। সেটির সাথে 1500 টাকা যোগ করলে টোটাল হচ্ছে 14,640 টাকা উনি মাসে মাসে পাবেন চিকিৎসা ভাতা সহ। তো এইটি হচ্ছে তার আরও হচ্ছে 65 বছর ক্রস করলে তিনি সিনিয়র সিটিজেন হিসেবে কিন্তু 1500 টাকার স্থলে 2500 টাকা চিকিৎসা ভাতা পাবেন। এই হচ্ছে পরিবর্তন। তো বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন। এখানে আমি ডিটেলস উল্লেখ করার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।